প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কাজী ইসমাইল হোসেন, মেডিসিন এবং আইসিইউ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে। প্যান হেলথ ডক্টরস চেম্বার থেকে আপনাদের স্বাগতম। এবং আজকের আলোচ্য বিষয় ভাইরাস জ্বর, স্পেশালি ডেঙ্গু জ্বর। তো এই আলোচনার আসলে আমাদের প্রথম বোঝা উচিত ভাইরাস জ্বর কিংবা ডেঙ্গু জ্বরটা কী। যেহেতু এখন আমাদের বর্ষাকাল প্রায় শেষের দিকে এবং ডেঙ্গু জ্বরের প্রকোপও বেড়ে গেছে। লাস্ট 2-3 সপ্তাহ যাবৎ ডেঙ্গু জ্বরের পেশেন্ট আমরা আমাদের নিজেদের চেম্বারেও দেখছি বেড়ে গেছে। তো আসলে প্রাথমিক স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা এবং চিকিৎসার সম্পর্কে জানতে গেলে আসলে বিষয়টা একটু হালকা জানা উচিত। সেটা হলো ভাইরাস জ্বর হলো সাধারণত একটা ভাইরাস দিয়েই হয়। ডেঙ্গু একটা ভাইরাস দিয়ে হয়, এবং সাধারণত এডিস মশা এই ডেঙ্গু ভাইরাসের ক্যারিয়ার হিসেবে থাকে। তার লালার ভিতরে এই ভাইরাসটা বড় হয়। যখন একজন মানুষকে এই এডিস মশা কামড় দেয়, তখন সে যখন রক্ত চুষে নেয়, ওই সময় এই ভাইরাসটাকে সে তার ওই ব্যক্তির রক্তের ভিতরে চলে যায়। গেলেই মূলত সাধারণত ডেঙ্গু জ্বরটা হয়। অন্যান্য ভাইরাস জ্বরের মতো এটা একটা শর্ট টাইমের জ্বর, সেটা 5-7 দিন সাধারণত থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে একটু জটিল আকার ধারণ করতে পারে। মূলত ডেঙ্গু ভাইরাস কিংবা ডেঙ্গু জ্বর সম্পর্কিত প্রথম ধারণাটা এটা, কিন্তু আমাদেরকে জানতে হবে যে আসলে লক্ষণটা কী। সমস্ত ভাইরাস জ্বর হলো অল্প সময়ের জ্বর, 5-7 দিন হয়তো বা থাকতে পারে, কিন্তু ডেঙ্গু জ্বরের লক্ষণটা একটু ইউনিক, একটু বোঝা যায় যে বিষয়টা কী। অন্যান্য ভাইরাস যেমন ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, রাইনো ভাইরাস কিংবা আদার্স ভাইরাস যেগুলো আপার রেসপিরেটরি ট্র্যাক্টকে অর্থাৎ নাকে, যেমন সর্দি কাশি, এগুলো একটু বেশি থাকে। কিন্তু ডেঙ্গু জ্বরে কিন্তু সর্দি কাশি থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে যেটা থাকে সেটা হলো সমস্ত শরীর ব্যথা থাকে, প্রচণ্ড ব্যথা থাকে, এবং আমরা বলা হয় যে ব্রেক বোন ফিভার, মানে হাড়টি যেন ভেঙে যাচ্ছে আর কি। স্পেশালি মাজা ব্যথা, শরীরে ব্যথা থাকে, সাথে হাই গ্রেড জ্বর থাকে, যেটা সবসময় কন্টিনিউ চলে, এবং আমরা যদি প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট খাই তাহলে কমে যায়। কমে গেলে হয়তো বা 4-5-6-7 ঘন্টা থাকে, আবার জ্বরটা চলে আসে আর কি। জ্বর থাকে টানা, কিন্তু প্যারাসিটামল খেলে এটা কিছু সময় হয়তো প্রশমিত থাকে। তো এভাবে জ্বরটা চলতে থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আরও কিছু লক্ষণ থাকে, যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পাতলা পায়খানা থাকে, অর্থাৎ ডায়রিয়া। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে চোখ লাল কিংবা চোখের পিছনে ব্যথা। কি কোনো কোনো রুগীর দেখা যায় যে একটানা পেটে ব্যথা কিংবা বমি হচ্ছে, কিংবা কোনো কোনো রুগীর হাইপোটেনশান, ব্লাড প্রেশারটা কমে যায়। সাধারণত আমরা শোয়া থেকে বসলে কিংবা বসা থেকে দাঁড়ালেই দেখি যে মাথাটা একটা চক্কর মেরে দিল। আবার যখন প্রেশার কমে যায় তখন প্রস্রাব কমে যায়। তো অনেক সময় দেখা যায় যে শরীরটা একটু চুলকায়, প্রচণ্ড চুলকাচ্ছে সমস্ত শরীর, কিংবা লাল হয়ে যায়, কিংবা অনেক সময় ব্লিডিং ম্যানিফেস্টেশন হয় চামড়ার নিচে, প্রস্রাবের সাথে, কাশির সাথে, কিংবা চোখের সাদা অংশে লাল বর্ণ ধারণ করে। অনেক সময় দেখা যায় যে শ্বাসকষ্ট হয়, বুকের ভিতরে পানি জমে, পেটটা ফুলে যায়, পেটের ভিতরে পানি জমে অনেক ক্ষেত্রে। মূলত এগুলো একটা সাধারণ সিমটম থাকতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় যে যখন দীর্ঘ সময় ডেঙ্গু জ্বর থাকে, সঠিকভাবে চিকিৎসা না হয়, কিংবা সেই রোগীর হয়তোবা আগে থেকে অনেক অর্গ্যান কম্প্রোমাইজ ছিল, অর্থাৎ হার্ট, কিডনি, লিভার, লাংস,
যদি কম্প্রোমাইজ থাকে ফাংশনগুলো তাহলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে জটিল আকার ধারণ করে। আমরা বলি মাল্টি অর্গান ডিসফাংশন, এক্সপ্যান্ডেড ডেঙ্গুটা লম্বা সময় ধরে এবং অনেকগুলো অর্গানকে এফেক্ট করছে, তখন বলি যে এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম। তো মোটা দাগে মোটামুটি এগুলাই হলো ডেঙ্গু জ্বরের লক্ষণ। এখন লক্ষণ জানার পরে আসলে আমাদের প্রাথমিক চিকিৎসা তো কিছু জানা উচিত। সমস্ত জ্বরের যেমন চিকিৎসা একই, এখানেও একই চিকিৎসা। আপনি যেমন শরীর যখন জ্বর হয়, প্রেশার কমে যায়, ডিহাইড্রেশন থাকে, তখন বেশি বেশি আমরা তরল খাবার খাই। সেটা পানি হতে পারে, ডাবের পানি, জুস, খাবার স্যালাইন, স্যুপ, এই ধরনের আমরা লিকুইডটা অবশ্যই বেশি বেশি খাবো, যার যেটা পছন্দ। দ্বিতীয় কথা হলো বিশ্রামে থাকবো, বাইরে হয়তো ঘোরাঘুরি করা এগুলো কোনো প্রয়োজন নেই। আর আমাদের কিছু বিষয় থাকে যেটা আমরা বলি ডেঞ্জার সাইন, এগুলো জানতে হবে, সবাই জানলে ভালো। আমি আমার চেম্বারে রুগীদেরকে বলে দিই যে এই বিষয়গুলো হলে হসপিটালে ভর্তি হতে হবে। স্পেশালি ডেঙ্গু জ্বরের সাথে যদি কারোর কোমরবিডিটি, হাই প্রেশার, ডায়াবেটিস, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, লাংসের ডিজিজ, এই ধরনের বিষয়গুলো থাকলে সাধারণত হসপিটালে ভর্তি করাটা ভালো। কিন্তু ধরেন এগুলো নাই, ইয়াং এনার্জেটিক পারসন, সে ডেঙ্গু হলো, কিন্তু তাকে কখন হসপিটালে ভর্তি করবো এই বিষয়গুলো আমাদের জানা উচিত। ধরেন একটা পেশেন্টের ডেঙ্গু জ্বর, সাথে একটানা পেটে ব্যথা, একটানা বমি, শ্বাসকষ্ট, কিংবা প্রেশারটা অনেক কমে গেছে, প্রেশারটা অনেক কমে গেল, দেখা গেল তার প্রেশার ছিল 130 চলে, এটা কমতে কমতে 90, 80 উপরের প্রেশারটা, সিস্টোলিক ব্লাড প্রেশারটা 90, 80 নিচে চলে আসলো, কিংবা প্রস্রাবের পরিমাণটা অনেক কমে গেছে, কিংবা শরীরে আপনার কোনো র্যাশ, এই ধরনের বিষয়গুলো থাকলে, অথবা শ্বাসকষ্ট, কিংবা পেটের ভিতরে পানি জমে গেছে, পেট মোটা হয়ে গেছে, পেট নিয়ে একটা অস্বস্তি, খাইতে পারে না, কিংবা এমনও দেখা যায় যে পেশেন্টের আসলে টেক কেয়ার করার অ্যাডুকেট আত্মীয় স্বজন, ম্যান পাওয়ার নাই, পাশে কেউ নাই, সে একা থেকে বাসায় থেকে এখন কিভাবে নিজের চিকিৎসা নিজে করবে। যদি কোনো ঝামেলা হয়, এই যে লক্ষণগুলো চলে আসে, যে ডেঞ্জার সাইন, অর্থাৎ যেসব কারণে হসপিটালে ভর্তি করতে হয়, এই বিষয়গুলো যদি চলে আসে তখন তাকে হসপিটালে ভর্তি হতে হবে। তো যদি বাসায় এরকম অ্যাটেন্ডিং কেউ না থাকে, কাছের মানুষ কেউ না থাকে, তাহলে সেটা হসপিটালে তাকে আর্লি ভর্তি হওয়া উচিত। এই আরও কিছু আমরা রক্তের টেস্ট করি, যে স্পেশালি কমপ্লিট ব্লাড কাউন্ট করি। সেখানে যদিও সবাই ধারণা করে যে প্লেটলেট কমে গেলে বোধহয় অনেক সমস্যা, কিন্তু আসলে প্লেটলেট আমরা 10,000 পর্যন্ত আসলেও, 10,000-এর নিচে আসলে টেনশন করি, বাট 10,000 পর্যন্ত আসলেও আমরা ঘাবড়ায় যায় না, কারণ এটা মারাত্মক কোনো বিষয় না। কিন্তু মানুষের ধারণা প্লেটলেট নিয়ে সবাই খুবই কনসার্ন, কিন্তু আমাদের আসলে একটু মেডিকেল টার্ম হবে, বিষয়টা হেমাটোক্রিট বলে, HCT বলে লেখা থাকে। এইটা যদি বেড়ে যায় সিগনিফিকেন্টলি, একটা হয়তো বা জ্বরের প্রথম দিন কিংবা দ্বিতীয় দিনে আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করলাম, সেখানে হেমাটোক্রিট হয়তো বা ছিল 30 কিংবা 35, সেখান থেকে যদি পেশেন্টের কোনো সময় রুগী খারাপ হয়ে গেল এবং হেমাটোক্রিট 10 কিংবা 10-এর অধিক বেড়ে গেল, তখন সেটা একটা ডেঞ্জার সাইন। তো এটা হেমাটোক্রিটের একটা গুরুত্ব আছে। কিংবা হিমোগ্লোবিন যদি কমে যায় হঠাৎ করে, হঠাৎ হতে পারে না ব্লিডিং ম্যানিফেস্টেশন, তো পায়খানা দিয়ে রক্ত পেটের ভিতরে ব্লিডিং হয়েছে কোনো কারণে যদি হয়, সেটাও ভেরি ডেঞ্জার। তো মূলত আমরা এইভাবে এই লক্ষণগুলো থাকলেই আমরা চিকিৎসা করব, হসপিটালে ভর্তি করব। আর আমরা একটা বলি ডেঞ্জার পিরিয়ড, সাধারণত অ্যাফেব্রাইল পিরিয়ড, অর্থাৎ যখন রোগীর জ্বর কমে যায়, এই সময়টা আমরা সবাই হয়তো বা মনের ভিতরে একটা স্বস্তি, যাক জ্বর নেই, কিন্তু এইটা কিন্তু ডেঞ্জার পিরিয়ড। সাধারণত 1 থেকে 2 দিন এই সময় এই ডেঞ্জার যে সাইন, এইগুলাই বেশি হয়। অর্থাৎ ওই সময় দেখা যায় যে পেটে ব্যথা হতে পারে, টানা, বমি হতে পারে, প্রেশার কমে যেতে পারে, প্রস্রাব কমে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, শরীরে র্যাশ আসতে পারে, অথবা পেটে পানি জমছে, লাংসের ভিতরে পানি জমে গেছে, কিংবা রক্তের যে কমপ্লিট ব্লাড কাউন্টের যে বিষয়গুলো বললাম, সেগুলো হেমাটোক্রিট অনেক বেড়ে গেল, কিংবা হিমোগ্লোবিন কমে গেল,
প্লেটলেট অনেক কমে গেল কিংবা 10,000-এর নিচে আসলো, তাহলে আমাদের বিষয়গুলো অবশ্যই জানতে হবে। এই আর অনেক সময় মাল্টি অর্গান ডিসফাংশন হয়, সেটা অ্যাডভান্স ইস্যু। সেটা হলো বিভিন্ন অর্গান সাপোর্ট দিতে হয়, যে অর্গানের যে সাপোর্টটা লাগে সেটাই এনশিওর করতে হয়। মোটা দাগে ডেঙ্গুর লক্ষণ এবং মোটামুটি চিকিৎসা এই ধরনেরই আর কি। আর যদি ভেরি সিভিয়ার ডেঙ্গু ইনফেকশন হয়, সেক্ষেত্রে তো কিডনি ফাংশন অনেক খারাপ, লিভার ফাংশন অনেক খারাপ, প্রেশার কমে গেছে, হ্যাঁ, সেক্ষেত্রে ইমিডিয়েট হসপিটালে ভর্তি করতে হয় এবং ইমিডিয়েট চিকিৎসা করতে হয়। নহলে দেখা যায় রোগীর মৃত্যুর ঝুঁকির প্রবণতা অনেক বেড়ে যায়। এখন আরেকটু জানা উচিত যে আমাদের প্রতিকারটা আসলে কি। প্রতিকারটা হলো আমাদেরকে আসলে সচেতন হতে হবে এবং জানতে হবে যে ডেঙ্গু মশা আসলে কোথায় বেশি জন্মায়, স্পেশালি বদ্ধ পানিতে। একটা কথায় বদ্ধ পানি, বাসায় ফুলের টব আছে, সেখানে পানি জমে আছে, কিংবা বাসার পাশে গ্রাম অঞ্চলে ডাবের খোলার ভিতরে পানি জমা, কিংবা বাসের মাইক্রো প্রাইভেট কারে টায়ার থাকে, টায়ারের ভিতরে পানি জমে আছে, কিংবা একটা বদ্ধ ড্রেন, শহর এলাকায় থাকে বদ্ধ ড্রেন, কোনো পানির ফ্লো নাই, জমে আছে। হ্যাঁ, এখানে মশা, ডেঙ্গু মশার আপনার বিস্তারের একটা উর্বর জায়গা। মূলত এই জায়গাগুলোতেই ডেঙ্গু মশা আবাসস্থল। তো এই জায়গাগুলোকে আমাদেরকে সঠিকভাবে চিহ্নিত করতে হবে, ওইগুলো নষ্ট করে দিতে হবে। ডাবের খোলা, সেটাতে পানি না থাকে, সেটার জন্য প্রপার ইউটিলাইজ করতে হবে। ফুলের টবে যেন পানি জমে না থাকে। বাড়ির পাশে কিংবা কোনো ইন্ডাস্ট্রিয়াল জোন কিংবা কোনো কলকারখানা রিপেয়ারের, স্পেশালি বাস মাইক্রো রিপেয়ারের পাশে হয়তো বা এই টায়ার আছে, টায়ারের ভিতরে পানি জমে গেল, কিংবা ড্রেনগুলো ক্লিন করা নিয়মিত, যাতে পানির ফ্লো থাকে, স্রোত থাকে, তাহলে সেখানে আর ডেঙ্গু মশা জন্মাবে না। এই বিষয়গুলো অবশ্যই এনশিওর করতে হবে। আর একটা বিষয় হলো ডেঙ্গু মশার যে ভ্যাকসিন কিন্তু আসার কথা শুনেছিলাম, এখনও যদি আসে নেই, তবে হয়তো ইনশাল্লাহ চলে আসবে আর কি। তখন তো আল্লাহ চাইলে হয়তো বা সেখান থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যাবে। আর তো মূলত এগুলাই আলোচনা ডেঙ্গু মশা সম্পর্কিত। আর একটা মানুষের ভিতরে প্রশ্ন থাকে যে ডেঙ্গু বারবার হয় কিনা। অবশ্যই হয়, বারবার হয়। ডেঙ্গুর মশার ভাইরাসের সাধারণত 4টা প্রজাতি থাকে, হ্যাঁ, এবং এটা যে কোনো প্রজাতি দিয়েই হতে পারে। কিন্তু প্রথমবার ডেঙ্গু হলে দ্বিতীয়বার কিংবা তৃতীয়বার কিংবা চতুর্থবার যদি ডেঙ্গু হয়, সাধারণত প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারটা আরও ডেঞ্জারাস হিসেবে প্রেজেন্ট করে, দ্বিতীয়বারের চেয়ে তৃতীয়বারটা আরও ডেঞ্জারাস হিসেবে প্রেজেন্ট করে। এইভাবেই যতবার হয় তত আসলে ডেঞ্জার সাইন এবং বিষয়টার ভয়াবহতা বেশি হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেহেতু অবশ্যই আমাদের ডেঙ্গু সম্পর্কে জানা, অন্যান্য ভাইরাস জ্বর থেকে এটা আলাদা করা। এবং আমি বলবো যে আসলে যখন ডেঙ্গু সিজন চলে, তাহলে এভরি জ্বরের পেশেন্ট, প্রতিটা জ্বরের রোগীর আসলে ডেঙ্গুটাকে এক্সক্লুড করা উচিত, তাদের ডেঙ্গু আছে কি নাই এটা প্রমাণ করা উচিত। তাহলে আমরা আগে থেকে সচেতন থাকি এবং যদি কোনো ঝামেলা হয়, ডেঞ্জার সাইন আসে, তাহলে হসপিটালে দ্রুত ভর্তি করতে পারি। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সর্বোপরি আমাদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হবে, যাদের কোমরবিডিটি আছে, অর্থাৎ ডায়াবেটিস, প্রেশার, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, লাংস ডিজিজ, লিভার ডিজিজ, বিষয়গুলোর প্রপার ট্রিটমেন্ট করতে হবে। কারণ এগুলা যদি চিকিৎসা না করা হয়, সেক্ষেত্রে এই অর্গানগুলো যে ঝামেলা থাকে, সাথে যে আবার ডেঙ্গু হয়ে যায়, সেক্ষেত্রে মর্টালিটি, মরবিডিটি অর্থাৎ অসুখের মাত্রা এবং মৃত্যুর মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে। মূলত এগুলাই আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ এবং প্যান ভিশনের, প্যান হেলথের সমস্ত কলাকুশলী সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।